আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। 9 দফা তৈরি করেছিলাম। এই 9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম। গাইবানা জানাজা হয় এবং এই গাইবানা জানাজায় যে সামনে কফিন গুলো ছিল, এই কফিন গুলো ঢোকাতে আমাদের ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা এই শহীদ শাহাদাতের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। ওই দিন রাতে আমরা ওই দিনে পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করবো। এবং আন্দোলনের যে মূল সমন্বয়করা ছিল মাহফুজ আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, সার্জিস হাসান, আব্দুল কাদের, আবু বকর মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল। এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম। আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম। যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, সেই জায়গা থেকে আমরা স্বপরিচয়ে আমরা আসতে পারি না, কিন্তু আমরা সবসময় ছিলাম। তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন, প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং 14 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। এরপরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর ইতিহাসে ন্যাক্কারজনক বর্বর হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয়। ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব। এবং ওই দিনেই এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু সময় ঘাটতি এবং সামগ্রিক প্রস্তুতি না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম। এবং ওই দিন রাতে, আজকে মির্জা গালিব ভাই আছেন, আমরা ওই দিন রাতে মির্জা গালিব ভাই সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় 10-12 জন সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনে যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই 16 জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে নেককারজনক হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরব। এবং তারই আলোকে আপনারা দেখতে পেয়েছেন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লোকে লোকারণ্য হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে। এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত থেকে ছাত্রলীগ মুক্ত হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসররা তার ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এবং পরের দিন সকালে গাইবানা জানাজা ছিল আমাদের। ওই দিনে আবু সাইদ সহ সারা দেশে 6 জন শহীদ হয়। শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা শপথ নিয়ে নিই আমরা এই শহীদ শাহাদাতের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা সবাই জীবন দেব, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ না গড়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এর প্রেক্ষিতে 17 জুলাই গাইবানা জানাজা হয় এবং এই গাইবানা জানাজায় যে সামনে কফিন গুলো ছিল, এই কফিন গুলো ঢোকাতে আমাদের অনেক বেশি ব্যাগ পেতে হয়েছিল। আমরা শাহবাগ দিয়ে চেষ্টা করেছিলাম, এরপরে আমাদের চাঙ্কারপুল দিয়ে চেষ্টা করেছিলাম, সর্বশেষ আমাদের পলাশী দিয়ে চেষ্টা করেছি, ওখান থেকে পারি না, পরে নীলক্ষেত দিয়ে আমাদের ঢুকাতে হয়েছে। এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং গাইবানা জানাজা পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংকট তৈরি হয়, যে ক্যাম্পাস থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন করণীয় কি করা যায়?
তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা সারা দেশে ছড়িয়ে দেব। মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা হলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলদের সাথে আমরা কথা বললাম। এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম, সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন 18 জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি, যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ জারি করা হইতে পারে। তো আমরা তখন সবাই বসে বিশ্ববিদ্যালয়ে, এখানে মির্জা গালিব ভাই আছে এবং রিফাত ভাই আছে, এরকম আমরা 7-8 জন সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূচি প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব, এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে। এবং সেই আলোকে আমরা 9 দফা তৈরি করেছিলাম। এই 9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম এবং 9 দফা তৈরি করার পরে 19 জুলাই আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট, হঠাৎ করে ইন্টারনেট নাই, পুরো দেশে অন্ধকার, কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না। তো সেই সময়ে সমন্বয়ক আব্দুল কাদের সাথে কথা হয়, আব্দুল কাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই 9 দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং এই 9 দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। এবং আপনারা যদি এই 9 দফা দেখেন, এই 9 দফায় এমন ভাবে এটা তৈরি করা হয়েছে যে এই 9 দফাটা যদি মানা হয় তাহলে হাসিনার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্য করতে হবে, তার ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। এর পাশাপাশি দল হিসেবে তার কোন দলের অস্তিত্ব থাকবে না। এবং 9 দফার যে প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তো এই 9 দফার মাঝে প্রথম দফায় কিন্তু এক দফার কথা বলা আছে, তাকে পদত্যাগ করতে হবে। তো এরপরে এই যে কথাগুলো বলছিলাম তখন ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় 19 তারিখ আমরা তখন এই 9 দফা পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে, তখন ডিজেফাই লোকরা বসে আছে, তখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে গিয়ে তাদের কাছে অফলাইনে ফোন দিয়ে তাদের কাছে 9 দফার যে লিফলেট ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি। এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। যদি আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করি, ওই সময় 9 দফা পৌঁছাতে হবে, তখন আমি একটা বিল্ডিং এ গেলাম, নতুন বিল্ডিং এ টুলেট, ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য, এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে 9 দফার যে বিষয় যে টেক্সট আছে সেই টেক্সটটা সবাইকে সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিমটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা। তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া। এইভাবে আমাদের পুরো আন্দোলনটা 19 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত যে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল তারা সবাই বেশিরভাগই তারা অনেকে গুম অবস্থায় ছিল, রিচ করা যাচ্ছিল না। এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম। এবং ওই সময়ে প্রতিদিনই প্রেস রিলিজ আকারে আমরা 3টা 3:30টার দিকে আমরা প্রতিদিনই কর্মসূচিগুলো পাঠাতাম। 52 সমন্বয়কের তাদের প্রেস রিলিজ, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিন প্রেস রিলিজ গেছে। এবং এখনো আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম। এখনো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসেবে আছে। তো ওই সময়ে যে ক্রিটিক্যাল টাইম, এখন আমরা যত সহজে বলছি খুবই ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি। এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে। এবং এখানে আমরা যদি দেখতে পাই ওই সময়ে যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা থেকে শুরু করে সারা দেশের স্বতঃস্ফূর্ত মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল। তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের বুক তারা পেতে দিয়েছিল এবং তাদের শক্তির মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং ওই সময়ে যে ইন্টারনেট ব্ল্যাকআউট অবস্থায় ছিল, ওই সময় সারা দেশে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। সে অফলাইনে নেটওয়ার্ক তৈরির কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল এবং কেন্দ্রের বর্তমান সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ভাই। এবং
এর পরবর্তীতে 25 তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ, আর সম্ভব না, হাসিনা টিকে গেছে, এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে, অনেকের এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল। কিন্তু আমরা শপথ নিলাম যে এতগুলো মানুষের জীবন গেল, প্রায় 600 থেকে 700 মানুষ শহীদ হলো, এই শাহাদাতের সাথে, এই শহীদদের সাথে আমরা বিট্রে করতে পারি না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেখানে যদি আমি একজন থাকি, একাই আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সে আলোকে আমরা তখন আমাদের মূল সমন্বয়ক যে 6 জন ছিল প্রথম দিকে, প্রথম স্তরের, আমরা যখন তাদেরকে গুম করে ফেলা হলো, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন দ্বিতীয় সারি যারা সমন্বয়ক ছিল, আমরা তাদেরকে সেফ হোমের ব্যবস্থা করলাম। এবং ওই সময়ে আপনারা জানেন আল জাজিরার অনুসন্ধান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন সাহির ভাইও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছিল, এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হতো। এবং ওই সময় সিকিউরিটি কনসার্নের কারণে আমার নামটা আমি সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম, যেহেতু সামাজিক সিকিউরিটির বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম, অনেকের সাথে তখন যোগাযোগ করতো, তখন তাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করেছিলাম। এবং প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্ট এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল, সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম। 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো টিম আমরা ভাগ করে নিয়েছিলাম। তখন আমাদের একটা টিম, তারা প্রত্যেকটা হাসপাতালে যেত, হাসপাতালে গিয়ে লাশের স্তূপ পড়ে আছে, সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু পারা যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম, এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা। এরপরে যে কর্মসূচিগুলো হয়েছে 2 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা কর্মসূচিগুলো সবার সাথে পরামর্শ করে, যতগুলো স্টেক হোল্ডার ছিল এখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীনভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম। এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো, শোককে প্রতিহত করা, এইভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়কদের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মার্চ ফর জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপামর ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে। এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা 2 তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে 3 তারিখ অসহযোগ আন্দোলন এবং 1 দফা ঘোষণা করা হয়। এরপর হচ্ছে 4 তারিখ যে শাহবাগে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের পরবর্তীতে 5 তারিখ ফতেহ গণভবনের মাধ্যমে আমরা ফেস্টিভ্যাল মুক্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশ পেয়েছি।